বিয়ের দিন জানতে পারি আমার স্বামী অন্ধ, চোখে দেখে না। ছোটবেলা এক অ্যাক্সিডেন্টে চোখে আঘাত লাগায় দৃষ্টিশক্তি হারায়। আমি অনেকক্ষণ চুপ হয়েছিলাম এই কথা শুনে। মামা মামি কিভাবে পারলো জেনে শুনে এভাবে বিয়ে দিতে? তারা কি একবার আমার ভবিষ্যতের কথা চিন্তা করলো না? না রে, ছেলে পরিবারের অনেক টাকা, অনেক মেলা টাকা, বড়লোক পরিবার, তে আম্মা রাজি হয়ে গেছে। ও, সামান্য টাকার কাছে হেরে গেল সব কিছু। টাকার জন্য ওনারা আমাকে অন্ধ লোকের সাথে বিয়ে দিয়ে দিলেন। একবার আমার কাছে অনুমতি পর্যন্ত নিলেন না। বা আজ বাবা মা বেঁচে থাকলে হয়তো এই দিনটা দেখতে হতো না। আচ্ছা, আমি গেলাম, বর মনে হয় চলে আসছে। চারিদিকে শুধু বর এসছে, বর এসছে। কত স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে, কিন্তু এক নিমিষে সব শেষ হয়ে গেল। বারান্দা দিয়ে উকি দিয়ে দেখলাম সবাই বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলাম আমার হবু স্বামী গাড়ি থেকে বের হচ্ছেন। কেউ একজন তাকে ধরে আনছেন। মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর। আমি মেনে নিলাম আমার ভাগ্য হয়তো উনিই লেখা। ভাগ্যকে তো মেনে নিতে হবেই। ও, আমি চারু, কলেজে পড়তাম, হয়তো আর পড়ালেখা হবে না। মা বাবা ছোটবেলায় মারা যান। মামা মামির কাছে বড় হয়েছি। মামি আমাকে দেখতে পারতো না, অত্যাচার করতো। কাউকে কিছু বলতে পারতাম না। অরু আমার মামাতো বোন। ভাবছেন ওরুর সাথে আমার বন্ডিং অনেক ভালো? মোটেও না। সে ছোটবেলা থেকে আমাকে হিংসা করে, মারামারি করতো, ঝগড়া করতো, মামির কাছে বানিয়ে বানিয়ে বলে আমাকে কথা শোনাতো। আমার গ্রামে থাকি, তত টাকা পয়সা নেই, গরিব পরিবার। মামা মাঠে কাজ করত, কোনো মতে সংসার চলতো। তাই বড়লোক পরিবার দেখে বিয়ে দিয়ে দিল। আমার অনুমতি নিলও না। এতক্ষণে সবাই জেনে গেছে আমার হবু বর চোখে দেখতে পায় না। লোকে কানাকানি করছে চোরের বর অন্ধ। আমার অনেক খারাপ লাগছিল। কিছুক্ষণের পর এসে তো আমাকে বলেই দিল একজন, চারু, শুনলাম তোর বর নাকি অন্ধ। আমি কিছুই বলিনি। ছোটোখাটো অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, ওনারা নাকি বলেছেন পরে বড় করে আয়োজন করে দিবেন আবার। হঠাৎ মামা এসে আমার পাশে বসলেন, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, চারু রে, আমায় ক্ষমা করে দিস। আমি জেনে শুনে তোকে ওই ছেলের সাথে বিয়ে দিলাম। আমার কিছু করার ছিল না। তোর মামা, আমি বুঝতে পারছি, আমায় ক্ষমা করে দিস। মামা এভাবে বলছে কেন? তোমার কোনো দোষ নেই। মামার সাথে কিছুক্ষণ কথা বলে মামা চলে গেলেন। ওরুর কাছে জানতে পারলাম ওনার নাম আনাফ। ওনার আমার পাশে বসানো হলো। উনি তো আর আমাকে দেখতে পারবে না। আমি ওনার দিকে তাকিয়ে দেখলাম সামনের দিকে তাকিয়ে আছেন। ওনার মাকে, অর্থাৎ আমার শাশুড়ি, অনেক সুন্দর শাড়ি পরে এসেছেন, গা ভর্তি গহনা, অনেক সুন্দর লাগছিল ওনাকে। আর আমার ননদ যে এসেছে, সে সেজে এসেছিল, হিল পরে এসেছে, অনেক সুন্দর ড্রেস পরে এসেছে, হাতে দামি মোবাইল, বড়লোক বলে কথা। আমার শাশুড়ি মা আমার পাশে এসে বসলেন, বললেন, কেমন আছো? আমি বললাম, জি ভালো আছি। বিয়ে পড়ানো হলো, আমাকে কবুল বলতে বলা হলো। শাশুড়ি মা মাথায় হাত দিয়ে বললেন, বলো মা কবুল। আমি ছলছল চোখে তাকিয়ে বললাম, কবুল কবুল কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলল। আমার বড় কবুল বলল। দোয়া হলো, খাওয়া দাওয়া হলো, বিয়ে শেষ। এখন বিদায়ের পালা। মামা মামিকে সালাম করলাম। মামাকে জড়িয়ে ধরে কান্না করেছি আমি। অতঃপর গাড়িতে উঠলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হব বলে। 2 ঘন্টা নাকি লাগবে পৌঁছাতে। গাড়ি এক বিরাট বাড়ির সামনে এসে থামল। এত বড় বাড়ি, চকচক করছে পুরো বাড়িতে। চারু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ আহনাব বলল, কি হলো, নামেন। চারু হকচকিয়ে যেই কথা শুনে কাপা কাপা কণ্ঠে বলে, জি জি। চারুরা সবাই গাড়ি থেকে নামে। বাড়ির ভেতর ঢুকে সবাই। চারু যত আগাচ্ছে তত অবাক হচ্ছে। কত সুন্দর বাড়ি। চারুকে আনাফের রুমে নিয়ে বসানো হয়। চারু পুরো রুমটা ঘুরে দেখে। অনেক বড় রুম, সাথে বারান্দা। বারান্দাটা চারুর অনেক পছন্দ হয়েছে। চারু কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। অনেক আনইজি ফিল হচ্ছে ওর। চারু চারু নিজের নাম শুনতেই পেছনে তাকায় দেখে আনাফের মা ডাকছে তাকে। চারু কাপা কাপা গলে বলল, জি বলেন। আমি তোমার কি হই? শাশুড়ি। তাহলে আমাকে মা বলে ডাকবে কেমন? আচ্ছা শোনো, এখন থেকে আনাফকে দেখে রাখার দায়িত্ব তোমার। ওকে কখনো কষ্ট দিও না। ছোটবেলা থেকে আমার ছেলেটা একা একা বড় হয়েছে, দেখতে পায় না, একা একা থাকতো। আমি তোমাকে বিশ্বাস করি চারু। আমি জানি তুমি আমার বিশ্বাস ভাঙবে না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি? শিওর। আচ্ছা, ওনাকে কেউ চোখ দিল না? আপনারা বিভিন্ন হাসপাতালে খুঁজতেন, পেয়ে যেতেন? না রে মা, অনেক খুঁজেছি, পেলে ওর ব্লাডের সাথে মেলে না।
ওর ব্লাড গ্রুপ এবি। বলেন কি? আমারও তো এবি। তাই নাকি? আচ্ছা, আমি এখন আসি, কিছুক্ষণ পর আহনাফ আসবে রুমে। আচ্ছা। এই বলে উনি চলে যান। চারু বসে বসে একা একা কিছু কিছু ভাবল। কিছুক্ষণ পর আহনাফ রুমে আসে। শবনম মানে আহনাফের বোন এসে রুমের দিকে যায়। আহনাফকে খাটে বসিয়ে চলে যায় শবনম। তুমি কি জানো আমি দেখতে পাই না? হ্যাঁ জানি। তাহলে জেনে শুনে কেন বিয়ে করলে আমাকে? কেন জেনে শুনে নিজের জীবনটা নষ্ট করলে? চারু নিশ্চুপ। আচ্ছা বাদ দাও। আচ্ছা, ছাদে যাবে? আজকে আকাশটা অনেক সুন্দর। আপনি কিভাবে দেখলেন? আমি কিভাবে দেখব? ফিল করেছি। ও আচ্ছা, চলেন চলেন যাই। আহনাফকে 2 হাত দিয়ে ধরে চারু নিয়ে যায় সিঁড়ির সামনে। এসে আহনাফ বলে, আমি আর যেতে পারবো, ছেড়ে দাও। আজব তো, সরেন আমি নিয়ে যাব। ছাড়ো আমাকে, আমি যেতে পারবো। জেদ ধরবেন না। আহনাফ এক প্রকার জোর করে চারুর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সিঁড়িতে উঠতে শুরু করে। টার্গেট করে 3 থেকে 4টা সিঁড়ি উপরে ওঠে, আর বাকিগুলো উঠতে নিলেই পা পিছলে পড়ে যায়। চারু দৌড়ে আসে। দেখলেন তো, পড়ে গেলেন। বলেছিলাম না, ভালো কথা কানে যায় না, তাই না? এখন মাকে আমি কি বলবো? আগে তো আমাকে তুলুন। চারু অনেক কষ্টে টেনে আহনাফকে মাটি থেকে তুলল। এরপর নিচে চলে যায়, রুমে নিয়ে আসে। আরে আপনার পা তো মুচকে গেছে। খুব ভালো হয়েছে। না পারলাম ছাদে যাইতে, বজ্জাত কোথাকার। জোরে শব্দ করে হেসে দিল আহনাফ। চারু রাগ সপ্তম আকাশে আহনাফের হাসি দেখে। রাগে গজগজ করে আহনাফকে বলল, খুব হাসি হচ্ছে তাই না? সরেন, আমি ঘুমাবো। ইস, তোমার মুখের হাসিটা যদি দেখতে পারতাম। আহনাফের মুখে এমন কথা শুনে চারুর রাগান্বিত মুখ নিমিষেই ফ্যাকাশে হয়ে যায়। চারু আর কিছু বলে না, আহনাফকে ঘুমিয়ে যেতে বলে। আহনাফও ঘুমানোর প্রস্তুতি নেয়। চারু ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে। ধুর ছাই, কারোর বাথরুম এত বড় হয় নাকি? মনে হচ্ছে আস্তে একটা হাতি। আমাদের বাড়ির 2 রুম মিলিয়েও এত বড় হবে না। উফ, এখন তো যে কেউ সংসার করতে পারবো সুখে শান্তিতে। ধুর, ভাল লাগে না। এখানে কি আমি দৌড়াদৌড়ি করবো? আল্লাহ, তুমি রহম করো যে এই বাথরুমটা বানাইছে। চারু বকবক করতে করতে বের হলো। দেখে আহনাফ ঘুমাই গেছে। চারু ঘুমিয়ে পড়বে ভাবে, কিন্তু কই ঘুমাবে সে? আচ্ছা, আমি কোথায় ঘুমাবো? আমি কোনার পাশে গিয়ে ঘুমিয়ে পড়বো? কিন্তু আমার তো লজ্জা করে। কোথায় যে ঘুমাই? চারু এদিক ওদিক তাকিয়ে দেখে পাশে একটা সোফা আছে। এই তো পেয়েছি, এই সোফায় ঘুমাবো। একটা বালিশ এনে ঘুমিয়ে পড়ে চারু। ফজরের আজান শুনে চারুর ঘুম ভাঙে। আর মোরা ভাঙতে ভাঙতে উঠে চারু বারান্দায় যায়। চারু বারান্দায় শীতল হাওয়া বইছিল। চারুর মনে ভরে যায়, ইস, 1 কাপ চা হলে অনেক ভালো হতো। কিন্তু আমি তো এখানকার রান্নাঘর কিছু চিনি না, জানি না কিভাবে বানাবো। চারু বারান্দায় দাঁড়িয়ে চোখ বুজে শীতল হাওয়া মনে মনে ভরে অনুভব করতে থাকি। কিছুক্ষণ পর চারু ফ্রেশ হয়ে নামাজ পড়তে যায়। নিজের নামাজ পড়া শেষে আহনাফকে ডাকতে যায়। আহনাফের ঘুমন্ত শান্তশিষ্ট চেহারা দেখে আর ডাক দেয় না। সকালে উঠে পড়ে নিবে। এরপর চারু ঘুমিয়ে পড়ে। সকালে চারু বারান্দায় দাঁড়িয়ে চোখ বুজে শীতল হাওয়া মনে ভরে অনুভব করতে থাকে। কিছুক্ষণ পর চারু ফ্রেশ হয়ে নামাজ পড়তে যায়। নিজের নামাজ পড়া শেষে আহনাফকে ডাকতে যায়। আহনাফের ঘুমন্ত শান্তশিষ্ট চেহারা দেখে আর ডাক দেয় না, ভাবে সকালে উঠে পড়ে নিবে। এরপরও চারু ঘুমিয়ে পড়ে। চারু সকাল 9টার সময় উঠে পড়ে। আবার ঘুম থেকে উঠতে দেখে সকাল 9টা বাজে। এক প্রকার লাফ দিয়ে ওঠে। তাকে দেখে আহনাফ এখনো ঘুমাচ্ছে। চারু হাফ ছেড়ে বাঁচল। আমি তো ভুলেই গিয়েছিলাম আমি এখন আমার মামা বাড়ি নয়, এখন আমার বাড়িতে, শ্বশুর বাড়িতে। যাক বাবা, অন্তত মামির ঝাড়ি খেতে হবে না। লেট করে উঠলে কিভাবে ভাবলাম আমি আর ঝাড়ি খেতে হবে না। শাশুড়ি ঝাড়িও তো খেতে পারি নাকি? যাই হোক, ফ্রেশ হতে যাই। চারু ফ্রেশ হয়ে চলে গেল। চারু ফ্রেশ হয়ে বারান্দায় যায়। বারান্দার ফুল গাছগুলোতে পানি দেয় আর গুনগুন করে গান গাইতে থাকে। অন্যদিকে আহনাফের ঘুম ভাঙে চারুর গুনগুন করে গান গাওয়ার শব্দে। আহনাফ বুঝতে পারে চারু গান গাইছে। নিজের অজান্তে আহনাফের মুখে হাসি ফোটে। সে বিছানা থেকে নামতে নিলেই পায়ে প্রচণ্ড ব্যথা পায়। ব্যথার চোটে আহনাফ শব্দ করে আহ করে। চারু বারান্দা থেকে শুনতে পেয়ে দৌড়ে আসে। এসে দেখে আহনাফ মাটিতে বসে আছে, পায়ে হাত দিয়ে। কি হয়েছে? আর হঠাৎ এভাবে পড়ে গেলেন কিভাবে? আপনি একা একা হাঁটতে নিলেন কেন? কখন উঠছেন ঘুম থেকে? আমাকে ডাক দিতেন, আমি ধরে নিয়ে যেতাম। এত অস্থির হচ্ছে কেন? আমি বিছানা থেকে নামতে নিলেই পড়ে যাই, হাঁটতে পারছিলাম না, মাটিতে পা ফেলতে পারছি না। আসলে কাল রাতে পড়ে যাওয়া। খুব ভালো হয়েছে, বলেছিলাম না আমি। এখন মাকে কি বলবো?
চারু আহনাফকে শুয়ে দেয় বিছানায়। আবার, আমি আপনার জন্য চা নাস্তা নিয়ে আসছি। চুপ করে শুয়ে থাকে। আচ্ছা, আমার ল্যাপটপটা দিয়ে যাও প্লিজ, আমার একটু কাজ আছে। আপনি ল্যাপটপ চালাবেন কিভাবে? আরে আমি এগুলো পারি। ও আচ্ছা, আমি আসছি। চারু রান্নাঘরে চলে গেল। রুম থেকে বেরিয়ে হাঁটা শুরু করলো। কিছু চেনে না, জানে না। আল্লাহ, এত বড় বাড়ি, আমি তো হারিয়ে যাব এখানে। কোথায় যে পাই কিচেনটা খুঁজে। তখন মা আসলেন, হাতে একটা ট্রে। চারুকে বিড়বিড় করতে দেখে বললেন, কিরে চারু, কি বকবক করছিস? না না, কিছু না। ওনার জন্য নাস্তা নিয়ে আসছি, কিন্তু কিচেনটা তো খুঁজে পাচ্ছি না। তোকে আর খুঁজতে হবে না, এই নে, আমি নিয়ে আসছি। পুরোটা খাইয়ে রেখে দিস, কেয়ারটেকার এসে নিয়ে যাবে, তোকে রেখে আসতে হবে না। ওকে, থ্যাংক ইউ। চারু নিজেদের রুমে নাস্তার ট্রেটা নিয়ে যায়। দেখে আহনাফ ল্যাপটপ চালাচ্ছে। ট্রেটা রাখতে রাখতে আহনাফ বলে, পায়ে কি খুব বেশি ব্যথা করছে? হ্যাঁ। আপনাকে বলেছিলাম না যে আমি ধরে নিয়ে যাব? কথা শুনলেন না কেন? এখন মজা বুঝেন তো? এখন আমি কি করব? যা হওয়ার তা তো হয়ে গেছে। আচ্ছা, এখন খাবার এনেছি, খাবেন? তারপর মালিশ করে দিব পায়ে? না, আমি কিছু খাবো না। আমাকে এক কাপ ব্ল্যাক কফি এনে দাও। আগেও জেদ ধরে পায়ে সর্বনাশ করেছেন, এখন আবার জেদ ধরেছেন, মেরে ফেলবো। চারু মারার ভান করে আহনাফের দিকে আগায়। আহনাফ ভয় পেয়ে বলে, এই না না। এই তো লাইনে এসছো বাবু। এরপর চারু মারার ভান করে আহনাফের দিকে আগায়। এরপর চারু আহনাফকে খাবার দেয়। আমি খাবো। তো কে খাবে শুনি? মানে আমি নিজের হাতে খাবো, তুমি খাইয়ে দাও। চারু হতভম্ব হয়ে যায় আহনাফের এই কথাগুলো শুনে। আমি দিব খাইয়ে? হ্যাঁ, তুমি? আচ্ছা, দিচ্ছি। চারু আহনাফকে খাইয়ে দেয়। আহনাফও বাচ্চাদের মতো করে খেয়ে নেয়। খাওয়া শেষে, আচ্ছা আমি এগুলো রেখে আসি। আচ্ছা যাও, তাড়াতাড়ি আসিও। চারু চলে যায়। কিচেনে গিয়ে দেখে মা রান্না করছে। কি করেন মা? এই তো রান্না করি চারু, আমি হেল্প করি। না না, কোনো দরকার নেই। ও হ্যাঁ, তুমি তো কিছু খাওনি। আচ্ছা, আমি নাস্তা দিচ্ছি, শবনমও খাইনি, দুজন মিলে খেয়ে নিবে। ওকে। চারু মায়ের সাথে গল্প করতে থাকে আর খুঁটিনাটি হেল্প করে। তখনই সেখানে শবনমের উপস্থিতি ঘটে। কি হচ্ছে এখানে? এই তো আমি আর চারু মিলে গল্প করছি আর রান্নাবান্না করছি। ফাইনালি তুমি উঠলে শবনম। হ্যাঁ ভাবি। এই ভাবি একদম বলবে না, আপু বলে ডাকবে, কেমন? ওকে মেরি জান। আচ্ছা, তোরা গিয়ে টেবিলে বস, আমি নাস্তা নিয়ে আসছি। দুজনে মিলে নাস্তা খেতে লাগলো আর গল্প করছিল। আচ্ছা শবনম, শোনো, তোমাদের বাড়িটা এত বড়, আমার মনে হয় আমি হারিয়ে যাব। আমি পুরো বাড়ি চিনি না, তাই বলি কি তুমি আমাকে পুরো বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, খাবারটা খেয়ে নিই তাহলে, তারপরে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখাবো। ওকে। খাওয়া শেষে দুজন মিলে পুরো বাড়ি ঘুরলাম। শবনম কোনটা কি সব কিছু বুঝিয়ে দেয় চারুকে। চারু যত দেখছে ততই অবাক হচ্ছে, মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। সবশেষে তারা শবনমের রুমে আসে। শবনমের রুমটা অনেক সুন্দর, ঝলমল করছিল রুম। রুমের বিছানার চারিদিকে অনেকগুলো ডল রাখা আর ছোট ছোট লাইট দেয়া, যেগুলো বিয়ে বাড়িতে লাগানো হয়। রুমের দেয়ালে শবনমের ছবি, আনাফের সাথে ছবি এবং ওদের পুরো ফ্যামিলি মেম্বারদের ছবি লাগানো। আর বারান্দাটা অনেক সুন্দর। তাছাড়া বারান্দায় বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে ভরা। পুরো রুম ফুলের গন্ধে ভরে গেছে। বসে আড্ডা দেওয়ার জন্য আছে সোফা, দোলনা। ওয়াও শবনম, তোমার রুম এত সুন্দর, আমি ক্রাশড তোমার রুমের উপরে। শুধু ক্রাশড না, প্রেমে পড়ে গেছে বলতে পারো। আপু তোমার যখন ইচ্ছে তখন চলে আসবে রুমে, দুজন মিলে জমিয়ে আড্ডা দিব। হ্যাঁ। দুজন আরও কিছুক্ষণ গল্প করে। এরপর হঠাৎ চারুর আনাফের কথা মনে পড়ে দৌড়ে যায় রুমের দিকে। উফ, এতক্ষণ আসলে তুমি? বোর হচ্ছিলাম আমি। আসলে আমি শবনমের সাথে ছিলাম তো, ওর সাথে গল্প করছিলাম। ইস, না পারছি হাঁটতে, না পারছি কিছু করতে, খুব বিরক্ত লাগছে। খুব ভালো হয়েছে, তখন আমার কথা শুনেছিলেন। উফ, এক কথা শুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেল। কেন যে এমন করছিলাম? চারু ফিক করে হেসে দেয়। হঠাৎ চারুর মনে পড়ে যায় যে আনাফের পায়ে মালিশ করে দিতে হবে। ও হ্যাঁ, আপনাকে মালিশ করে দিতে হবে, আমি তো ভুলেই গিয়েছিলাম। না না, লাগবে না, বেশি কথা বলেন আপনি। চারু আনাফের পায়ে মালিশ করতে দিতে দিতে থাকে যত্ন করে। উফ চারু, আস্তে দাও, এত জোরে কেউ মালিশ করে? এরকম জোরে দিলে ব্যথা কমবে, বুঝছেন? আনাফের এমন চেহারা দেখে ভেতরে ভেতরে হাসছে চারু। না পারছি মন খুলে হাসতে। এই চারু, আমার অনেক বোরিং লাগছে, এসো কিছু করি। কি করবেন? হ্যাঁ পেয়েছি, আসো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। কুচু, আমি এসব খেলি না, ধুর। আচ্ছা, অন্য সময় খেলবো না। ঠিক তখনই কলিং বেল বাজলো। এই, আমি দেখে আসি কে আসলো। আচ্ছা যাও। চারু দেখতে গেল কে এসেছে। চারু দরজা খুলতে স্ট্যাচু হয়ে যায়। অবাক হয়ে যায় চারু। তুমি? এমন হয় ভুল টিকে নিয়ে চলে আসছি।
তুমি এখন কি করছো আবির? আমি শবনমের কাছে এসেছি। তুমি এখানে কি করছো? এটা তো আমার শ্বশুর বাড়ি। তুমি কি এখানে এসছো আমার কোনো ক্ষতি করতে? না চারু, হ্যাঁ, আমি আগে তোমাকে পাওয়ার জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আগে তোমাকে ভালোবাসতাম, যখন আমি বুঝতে পারি আমি তোমাকে পাবো না, তখন থেকে তোমার পেছনে আমি আর দৌড়াইনি। এরপর আমার জীবনে আসে শবনম। এখন আমি ওকে ভালোবাসি, শবনম আমাকে ভালোবাসে। কাল ঝগড়া করেছিল, ও আর ফোন এখনো পর্যন্ত তোলেনি, বন্ধ। তা আমি টেনশন করতে করতে শেষ, তাই তো চলে আসলাম। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আমি শবনমের সাথে দেখা করে চলে যাব। আচ্ছা, আমি ওকে ডেকে দিচ্ছি। আপু, কে এসছে? শবনম আসতেই দেখে আবির দাঁড়িয়ে যায়। তুমি? হ্যাঁ আসলে। আচ্ছা তোমরা কথা বলে, আমি আসছি। ও হ্যাঁ আবির, তুমি কফি খেয়ে যেও। এরপর আবির শবনমের সাথে কথা বলে চলে যায়। আচ্ছা তোমরা কথা বলে, আমি আসছি। চারু শবনমের রুমে যায়, ওখানকার বারান্দায় দাঁড়িয়ে আছে। আচ্ছা আবির কি আবার আমার কোনো ক্ষতি করতে এসেছে? ও কি চায়? না, এখন তো শবনমকে ভালোবাসে। আমি ভুল ভাবছি। কিছুক্ষণ পর সেখানে শবনম আসে। চা খাবে? খাওয়া যায়। ওকে, তুমি বসো, আমি নিয়ে আসছি। চারু চা বানিয়ে নিয়ে আসে। চারু 2 কাপ চা বানায়, শবনমকে 1 কাপ দেয় আর নিজে 1 কাপ নিয়ে দোলনায় বসে। চারু দোল খেতে খেতে চায়ে 1 চুমুক দিয়ে বলে, শবনম ছেলেটা কে ছিল? আপু তুমি বেশ চা বানাও, আমার অনেক ভালো লেগেছে। শবনম তুমি কথা ঘোরানোর চেষ্টা করছো? আমার ফ্রেন্ড ছিল আপু, আর কিচ্ছু না। একটা নোট নিতে এসেছিল, বিলিভ মি। শুধু ফ্রেন্ড, আর কিছু না? নিচের দিকে তাকিয়ে আছে। না, আর কিছু না। আচ্ছা, বুঝতে পারছি। যারা বুঝতে পারে শবনম বলতে চাচ্ছে না, তাই আর জোর করলো না। দুজন মিলে কিছুক্ষণ গল্প করলো। এখন কথা হচ্ছে আবিরকে। ওকে পরিচয় দেই। আবির হচ্ছে চারুর স্কুল কলেজের ক্লাসমেট। আবির চারুকে ভালোবাসতো, কিন্তু চারুর এসবের প্রতি কোনো আগ্রহ ছিল না, তাই চারু রাজি হয় না। তবু আবির চারুর পেছনে ঘুরত। একসময় ত্যক্ত হয়ে এর আগে জিতে আবির চারুর সাথে খারাপ কাজ করে। চারু ভয় পেয়ে 1 সপ্তাহ যায় না কলেজে। এরপর আবির চারুর কাছে ক্ষমা চায় এবং শবনমকে ভালোবাসে। অন্যদিকে মামাই ডেকেছিলেন। হ্যাঁ। আচ্ছা চারু, আজ একবার আহনাফ কি দিকে আসতে দেখলাম না, কোথায় গিয়েছ? আর কোথাও তো গেলে আমাকে তো বলে যেত। আসলে চারু পুরো ঘটনাটা খুলে বলো নাকি? বলো কি? তুমি আমাকে আগে বলনি কেন? আমি এক্ষুনি ডক্টরকে কল করছি। ওকে। চারু রুমে যায়, গিয়ে দেখে আহনাফ চোখ বুজে শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছেন? না না, এমনিতেই চোখ বুজে আছি। ও আচ্ছা। আচ্ছা কে এসেছিল বাসায়? শবনমের ফ্রেন্ড। ও হ্যাঁ, মা ডক্টরকে কল করেছেন, এসে আপনাকে দেখে যাবে। ওকে। চারু আহনাফের সাথে আরও কিছুক্ষণ কথা বলে। এই সেই নিয়ে দুজন গল্প করছিল। এই কফি খাবেন? হ্যাঁ খাওয়া যায়। ওকে, আমি কফি বানিয়ে আনছি, দুজন মিলে খাবো। এই আমারটাতে চিনি কম দিও, একদম কম। আমি চিনি মোটেও পছন্দ করি না। ওকে। শয়তানি হাসি দিয়ে চারু কফি বানাতে চলে গেল। চারু ইচ্ছে করে আহনাফের কাপে 3 চামচ চিনি দিল, যা আহনাফের কাছে 6 চামচের মতো। হাসতে হাসতে কফি নিয়ে গেল আহনাফের কাছে। আহনাফ 1 চুমুক দিতেই, ইয়াক থু, এত মিষ্টি কে দিয়েছে? এরকম কফি কেউ খায়? চারু হেসে চলেছে আহনাফের এমন রিয়াকশন দেখে। চারুর বাচ্চা! আহনাফ একটা বালিশ নিয়ে চারুকে মারতে শুরু করে। চারু তোর লাগছে। আহনাফ বলল লাগুক। চারু কম কিসে একটা বালিশ নিয়ে মারতে শুরু করে আহনাফকে। দুজনকে বালিশ দিয়ে মারছে আর হাসছে। এক পর্যায়ে চারু শাড়ির আঁচল পায়ের সাথে লেপ্টে পড়ে যায়। আহনাফকে আবার মারতে গেলে ঠাস করে গিয়ে পড়ে আহনাফের বুকে। চারু চোখ বন্ধ করে ফেলে। আহনাফের হার্টবিট ধুকপুক শব্দ শুনতে পাচ্ছে সে। চারুর গরম নিঃশ্বাস আহনাফের মুখের ওপর পড়ছে। চারু আহনাফের গলা জড়িয়ে ধরে আছে। হঠাৎ আহনাফ চারুর মুখের সামনে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দেয়। আহনাফের স্পর্শে কেঁপে ওঠে চারু। চারুর থুতনি হাত দিয়ে ধরে সামনের দিকে নিয়ে আসছে আহনাফ। চারু শ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ কলিং বেলের শব্দ শুনে ধরফুরিয়ে আহনাফের বুক থেকে উঠে বলে, আমি দেখে আসি কে আসলো। চারু দরজা খুলে দেখলে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, শর্ট ড্রেস পরে, হাতে একটি ব্যাগ। এই মেয়ে, তুমি এখানে কি করছো? আগে তো দেখিনি। আমি চারু। শরৎ, আমি ভেতরে যাব। মেয়েটি চারুকে ধাক্কা দিয়ে চলে গেল ভেতরে। চারু অবাক হয়ে যায়। আহনাফ কই রে তুই? উনি ওনার রুমে আছেন। আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি? যত সব ফালতু কথাকার, যাও নিজের কাজে যাও। এমন কথা শুনে চারুর অনেক রাগ ওঠে। মনে মনে ভাবে এই মেয়েকে একটা শিক্ষা তো দিতেই হবে।
মেয়েটি আনাফের রুমে গেল। চারু পিছু পিছু গেল। আরে আনাফ, কি খবর? আন্টি বললো তুই নাকি পায়ে ব্যথা পেয়েছিস। তুই কখন আসলি নীলিমা? এই তো মাত্র আসলাম। আচ্ছা আয়, আগামী তোকে চেক করি পায়ের কি অবস্থা করেছিস। আচ্ছা চারু, তুমি যাও কফি নিয়ে আসো, তিনজন মিলে খাবো। আচ্ছা। চারু কফি বানাতে গেল। কফি বানাতে বানাতে একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো সে মনে করতে থাকে আর লজ্জা পেতে থাকে। ও হ্যাঁ, নীলিমা। নীলিমা হচ্ছে আনাফের ছোটবেলার বন্ধু। দুজনে একসাথে বড় হয়েছে বলা যায়। নীলিমা একজন ডক্টর, কিন্তু একটু বেশি স্টাইল, ওভার স্মার্ট, স্বভাব তো ভালোও না। মনে মনে কিন্তু আনাফকে পছন্দ করে। মেয়েটা কে রে? আমার বউ। মানে তুই কখন বিয়ে করলি? আর আমাকে একবার জানালিও না। না রে, হুট করে বিয়ে করেছি, পরে অনুষ্ঠান করে আবার তখন সবাইকে জানাবো। নীলিমার অনেক রাগ ওঠে। আর অন্যদিকে চারু কফি বানাতে বানাতে মাথায় একটা বুদ্ধি এলো। সে নীলিমার কাপে 4 চামচ মরিচ মিশিয়ে দিল। নীলিমার অনেক রাগ ওঠে। আর অন্যদিকে চারু কফি বানাতে বানাতে মাথায় একটা বুদ্ধি এলো। সে নীলিমার কাপে 4 চামচ মরিচ দিল। ব্যাস, এবার বুঝবা চারু কি জিনিস। চারুর পেছনে লাগা না, নীলিমা আনাফকে বেডে শুইয়ে চেক করছিল। এরপর কিছু ওষুধ লিখে দিয়ে নিয়মিত খেতে বলে। আচ্ছা তুই কীভাবে এরকম একটা গাইয়া খ্যাত আনস্মার্ট মেয়েকে বিয়ে করলি? আমাকে বিয়ে করতি, নাহলে আমার মতো কাউকে বিয়ে করতি। আমার সাথে চারু যায়, তোদের মতো কি আমার সাথে যায় না? তুই কি আমার মতো অন্ধলোককে বিয়ে করতি? উত্তরে নীলিমা কিছু বলল না। চারু কফি নিয়ে আসছিল আর তাদের কথাগুলো শুনতে পেল। চারু অনেক কষ্ট পায় নীলিমার এমন কথায়। লুচু মাইয়া, লজ্জা করে না? তোকে আমি দেখে নেব নীলিমা, না ফিলিমার বাচ্চা। চারু কফি নিয়ে রুমে যায়। 1 কাপ আনাফকে দেয় আর 1 কাপ নীলিমাকে। নীলিমা চুমুক দিতেই, আহ কি ঝাল, উফ, আলাকেও পানি দাও, কফি এত ঝাল হয়। চারু, ওকে পানি এনে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। চারু গ্লাসে পানির বদলে ময়দা ঢুকিয়ে আনে। আর নীলিমাও ঝালের চোটে না তাকিয়ে মুখে দেয়। ওয়াক্থু! নীলিমা চারুর দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে, আর চারু হাসতে হাসতে শেষ। চারু একটি টিস্যু এগিয়ে দেয় নীলিমার দিকে। নীলিমা রাগে গজগজ করতে করতে হাতে নেয়, নিয়ে নিজের মুখ মুছে। চারু আবারও হেসে দেয়। চারু হাসতে হাসতে লুতুপুতু খাচ্ছে। আর নীলিমা অনেক রেগে গেছে, সাথে অবাকও। আসলে ওই টিস্যুতে ছিল কাজল লাগানো, আর নীলিমার পুরো মুখের চারিদিকে কাজল লেপটে আছে, তাই দেখে চারু হাসছে। অন্যদিকে নীলিমা তো রেগে আগুন। থাকবোই না এখানে আমি আর। আরে আরে নীলিমা শোন। নীলিমা চলে যায়। নীলিমা চলে গেলে আনাফ চারুকে জিজ্ঞাসা করে, এত বেশি হাসছিল তখন কেন? চারু সব কিছু বলে। শুনে আনাফ হাসতে থাকে। রাতে খাওয়া দাওয়া শেষে আনাফ বিছানায় শুয়ে আছে আর চারু ড্রেসিং টেবিলে বসে চুল আঁচড়াচ্ছে। চারু কি করো? এই তো আয়নার সামনে চুল আঁচড়াই। আমি যদি দেখতে পেতাম তাহলে কি করতাম জানো? কি করতেন? এসে তোমাকে পিছন থেকে জড়িয়ে ধরতাম। এরপর তো হয়েছে হয়েছে, আর বলতে হবে না, লুচু কোথাকার। চারু লজ্জায় লাল হয়ে যায় আনাফের এমন কথা শুনে। আর আনাফ চারুর এমন কথা শুনে হাসতে থাকে। এরপর চারু আনাফকে ঘুমিয়ে যেতে বলে, নিজের সোফায় ঘুমাতে যায়। চারুকে সোফায় যেতে দেখে আনাফ বলে, সোফায় যাচ্ছ কেন? শুতে যাচ্ছি। না, সোফায় কোনো শুবে বিছানায় শুতে জায়গা থাকতে? না না, আমি আপনার পাশে ঘুমাবো না। আনাফের জড়াজড়িতে বিছানার আনাফের পাশে গিয়ে শুতে হলো চারুর। মধ্যখানে একটা বড় আকারের কোলবালিশ রয়েছে। কিন্তু পরদিন সকালে সবার একটা প্রশ্ন, আনাফ কি চোখে দেখে? আবার অনেকে মনে করছেন আনাফ চোখে দেখতে পায়। যাই হোক, মনে করতে পারে, কারণ আমি বলেছি যে আহনাফ ল্যাপটপ চালাচ্ছে। যারা চোখে দেখতে পায় না তারা কিন্তু বই পড়তে পারে। এত দ্বারা বোঝাই যায় ল্যাপটপ চালানো বেশ কঠিন কিছু না। এবং আহনাফ চারুকে সোফায় যেতে দেখে। এটা আমি লিখেছিলাম, এটা রহস্য, আস্তে আস্তে সব জানতে পারবেন। যেহেতু বেশিরভাগ বলেছেন সকালে চারু ঘুম থেকে উঠে দেখে আহনাফ এখনও ঘুমিয়ে আছে। নিজে উঠে গিয়ে ফ্রেশ হয়ে মা শবনমের সাথে নাস্তা করে। অন্যদিকে নীলিমা, চারুর বাচ্চা শয়তানের হাড্ডি, কাল আমার সাথে কি করলো? আমার মুখে কালি লাগিয়ে দিল। কাল সবার সামনে আমাকে অপমান হতে হয়েছে। কত হেসেছে সবাই। তোকে আমি তো দেখে নেব। তুই আমার আহনাফকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আমি আহনাফের সব সত্যি বলে দিব, দেখব কিভাবে সংসার করো আহনাফের সাথে। গেট রেডি বেবি, আমি আসছি তোমাদের সংসারে আগুন লাগাতে। আহনাফ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বারান্দায় বসে আছে। তখনই শবনম আসে সেখানে। ভাইয়া, আরে শবনম বল, ভাইয়া এভাবে আর কতদিন? না রে, আর বেশি দিন নয়, 1 বছর পূর্ণ হতে বেশি দিন নয়। ওই রকির জন্য আমাকে শাস্তি পেতে হচ্ছে। বিনা অপরাধে আমি শাস্তি পাচ্ছি। 1 বছর পূর্ণ হোক, আমি রকিকে তিলে তিলে মারব।
কুল ভাই কুল। ভাইয়া, আপু যখন সব সত্যি জানতে পারবে তখন কি হবে বুঝতে পারছো কি? হ্যাঁ রে, কিন্তু কিচ্ছু করার নাই। চারু এদিকে আসছিল, ওখান থেকে সব কিছু শুনতে পেল। রুমে ঢুকিয়ে বলল, এই কিসের 1 বছর আর কি যেন বললা? আমাকে একটু বুঝিয়ে বলো তো। না না, কিছু না, হ্যাঁ আমরা এমনিতে গল্প করছিলাম। বিকেলে নীলিমা আসে চারুদের বাসায়। নীলিমাকে দেখে চারুর ওকে আরেকটু শিক্ষা দিতে মন চায়, তাই সব প্রিপারেশন নিয়ে রাখি। আনাফ, আমি শপিংয়ে যাব বুঝছিস, কিন্তু একা যাব না, চারু আমার সাথে যাবে। প্লিজ পারমিশন দে, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, নিয়ে যা, আমার কোনো আপত্তি নেই। তুমি যাবে না চারু? হ্যাঁ হ্যাঁ। হঠাৎ চারুর মাথায় শয়তানি বুদ্ধি আসে। সে বলে, অবশ্যই যাব। তুমি আর আমি না গিয়ে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু খাবা নীলিমা? কালকের ঘটনা মনে পড়তে নীলিমা জোরে বলে, না 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 না, খাবো না খাবো না। দুজন শপিং করতে চলে যায়। আর চারুর মাথায় ঘুরতে থাকে কিভাবে নীলিমাকে জব্দ করবে। মুখে চুইংগাম ছিল, চুইংগাম চিবোতে চিবোতে বিড়বিড় করছিল। হঠাৎ মাথায় দুষ্টু বুদ্ধি চলে আসে। সে চুপি চুপি নীলিমার চুলে চুইংগাম লাগিয়ে দেয়। বেডি বুঝ, মজা, অন্য স্বামীর সাথে লুচ্চামা করিস না। এখন দেখ, না পারছি খুন করতে, না পারছি কিছু বলতে। এখন বুঝবি চারু কি জিনিস, কত প্রকার কি কি। দুজনে শপিং মলে ঢোকে। নীলিমা বেছে বেছে ড্রেস কিনছিল, আর চারু যেটা দেখছিল সেটা দেখে বলছিল, এটা না এটা না। নীলিমাও হ্যাঁ বলছে, কি আর বলবে বেচারি। চারু শপিং মলে অর্ধেক ড্রেস কিনে ফেলে। নীলিমা না পারছে কিছু বলতে, না পারছে সইতে। রাগে নীলিমার মাথা ফেটে যাচ্ছে, তবুও কিছু বলছে না। বিল পে করতে গিয়ে দেখে সব টাকা শেষ, আর অনেকগুলো লাগবে। নীলিমা যেগুলো সাথে করে নিয়ে এসেছিল সেগুলোতে হবে না। এরপর আরও 1 ঘন্টা দাঁড়িয়ে টাকা আনিয়ে পে করে বাসা আসলো। দুজনের টায়ার্ড। বাসায় এসে বেশ মজা দেখিয়েছে। উফ, কি যে আনন্দ লাগছে না। যখন দেখতে পারবে এ চুলে চুইংগাম, তখন আরও ভাল লাগবে। কেন যে মুখে এনেছিলাম চারুকিনি শপিংয়ে যাব, আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে বদরহাটটি। নীলিমা চুল আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ দেখে চুলে চুইংগাম। তার মাথা ফেটে যাচ্ছে রাগে। আমি নিশ্চিত এই কাজ ওই মেয়েরই করেছে। কত শখ করে চুল বড় করেছি, না এর একটা হেনস্থা করতেই হবে। চারু, কি 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 হয়েছে? ঘরে কি ডাকাত পড়েছে? এভাবে চিল্লাচ্ছ কেন? চিল্লাচ্ছি কেন? আমার চুলে চুইংগাম কে লাগিয়েছে? আমি লাগিয়েছি। কেন? বেশ করেছি। তুমি বেশি বেড়ে গেছো। আমি এক্ষুনি জ্ঞানটিকে তোমার কুকর্মের সব কথা জানিয়ে দিচ্ছি। তেলাপোকা চেনো? হ্যাঁ হ্যাঁ। তো তো কি কি হয়েছে? 4 থেকে 5 টেনে শরীরে ছেড়ে দিব। হ্যাঁ, না না। নীলিমা ভয় দৌড় দেয়, আর চারু হাসতে হাসতে শেষ। কি সাংঘাতিক মেয়ে বাবা। আর এখানে থাকা যাবে না, কেটে পড়ি রে বাবা। চারুর সেবা যত্ন, আনাফের পা ঠিক হয়ে যায়। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। আনাফ আর চারু অনেকটাই কাছাকাছি এসেছে একদিনে। কিছুদিন পর নীলিমা আবার চারুদের বাসে আসে। নীলিমা, চারু, শবনম সবাই বসে আড্ডা দিচ্ছিল। আচ্ছা আসো, আমরা একটা ট্রিপে যাই, ফুল ফ্যামিলি, অনেক মজা হবে। কি বলো চারু, শবনম? উফ, জোস হবে একদম। আগে বাসার সবার সাথে তো কথা বলতে হবে নাকি? হ্যাঁ, তুমি আমার কাছ থেকে আনাফকে কেড়ে নিয়েছ, আমিও আনাফের কাছ থেকে তোমাকে কেড়ে নেব। শবনম, তুমি একটু যাও তো এখান থেকে, আমার চারুর সাথে কিছু কথা আছে। কি কথা? আমার সামনে বললে কি হয়? শবনম, যাচ্ছি। শবনম চলে যায়। আচ্ছা চারু, তোমার কি সত্যি মনে হয় আনাফ চোখে দেখে না? মানে আনাফ কি আসলে চোখে দেখে না? তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। উফ, আমাকে মা ডাকছে, আমি গেলাম। শিট। চারু চলে যায়, আর নীলিমা এখানেই থাকে। চারু মায়ের কাছে যায়। মামায় ডেকেছিলেন? হ্যাঁ। আচ্ছা, আহান কোথায়? আহান মানে? আহনাফ? ও, উনি রুমে আছেন। চারুর মাথা ঘুরতে থাকে আহনাফকে। কিছুক্ষণ পর ভুলে যায়। চারু ভাবে এ বাড়িতে আছে অনেকদিন, কিন্তু ছাদে যায়নি এখনো। ভাবে আজ ছাদে যাবে। চারু ছাদে যায়। ছাদটা অনেক সুন্দর ছিল। চারুর মন ভরে যায়। চারু হাঁটছিল, কিছু তো যেতেই দেখা একটা রুম, সেখানে স্টোর রুমের মতো। সে আগ্রহ নিয়ে সেখানে যায়। দরজা খুলতে যাবে, দেখে লক করে, মানে তালা লাগাবে। উফ, আমি এখন চাবি কই পাবো? চারু সেখান থেকে আসতে নিলে দরজায় নিচে কিছু একটা পড়ে আছে দেখে। সে সেটা তুলতেই দেখে একটি ছবি। সেখানে আনাফের ছবি আছে। অদ্ভুত হচ্ছে, গিয়ে দুটো ছবি আর দুটো আনাফের। যদি বোঝা যেত এই যে ড্রেস, তাহলে মানতাম, কিন্তু 2টা ড্রেসে 2জন আনাফ। চারুর মাথা গুলিয়ে আসছিল। সে দৌড়ে ছবিটি যেভাবে দরজার নিচে ছিল সেভাবে রেখে চলে যায়। উফ, এখানে আর কিছুক্ষণ থাকলে আমি পাগল হয়ে যেতাম, কিন্তু কিছু তো রহস্য আছে।
চারু এসব আর ভুলে যায়। পুরো পরিবার মিলে প্ল্যান করে কক্সবাজার যাবে 1 সপ্তাহের জন্য। সবাই খুশি, সবাই প্যাকিং করছে, কিন্তু নীলিমা একটু বেশি খুশি। পরশুদিন তাদের ফ্লাইট। চারু নিজের প্যাকিং শেষ করে আনাফেরটা প্যাকিং করছে। চারু এসব আর ভুলে যায়। পুরো পরিবার মিলে প্ল্যান করে কক্সবাজার যাবে 1 সপ্তাহের জন্য। সবাই খুশি, সবাই প্যাকিং করছে, কিন্তু নীলিমা একটু বেশি খুশি। পরশুদিন তাদের ফ্লাইট। চারু নিজের প্যাকিং শেষ করে আনাফেরটা প্যাকিং করছে। প্যাকিং করছিল চারু আর গল্প করছিল আনাফের সাথে। আচ্ছা, নীলিমা কি যেন বলল, আপনি চোখে দেখেন নাকি কী সব? মানে নীলিমা এসব বলেছে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের ছাদে যে ছোট্ট স্টোর রুম রয়েছে, তুমি ওখানে গিয়েছিলে? হ্যাঁ। আর কোনোদিন যদি তোমাকে ওই রুমে যেতে দেখেছি, আমার থেকে খারাপ কেউ হবে না। কি আছে ওই রুমে যে আমি যেতে পারবো না? আমি তো ওই রুমে যাবই। চাবি আমাকে খুঁজে বের করতে হবে, মনে মনে বললাম। তখনই সেখানে শব্দম আসে। আপু, এদিকে একটু আসো তো, একটু কথা আছে। আচ্ছা, আসছি। চারু শবনমের রুমে যাই। বলো। আপু, তোমার কি আগে কিছু মনে নেই? না তো। মানে তুমি কি বলতে চাইছো? ভালো করে ক্লিয়ার করে বলো। না, এমনিতেই বললাম। আচ্ছা, আমি সরি আপু। এই 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 শবনম শোনো। শবনম চলে যায় সেখান থেকে। হঠাৎ চারুর মনে পড়ে আহান নামটার কথা। সেভাবে আহনাফকে জিজ্ঞাসা করবে তাই রুমে চলে যায়। আচ্ছা, আহান কে? জানি না, হয়তো কারোর নাম হবে। তোমাকে কে বলেছে? মাই তো বলল আহান কোথায়। জানি না, হয়তো মজা করে বলেছে। চারু ভাবে হচ্ছেটা কি। অন্যদিকে সেই ছবি, নীলিমার প্রশ্ন। স্টোররুমে যাওয়ার আগে আহনাফের রাগ হয়। নিশ্চয় কোনো রহস্য আছে। সবাই ঘুমিয়ে পড়ে একটু তাড়াতাড়ি, কারণ কাল কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে সবাই। পরের দিন সকালে সবাই উঠে পড়ে তাড়াতাড়ি। চারু ও আহনাফ ফ্রেশ হয়ে রেডি হচ্ছিল। আহনাফ চারুকে বলে যে তার চুলগুলো আঁচড়ে দিতে। চারু প্রথমে পারবে না বললেও পরে রাজি হয়ে যায়। চারু যত্ন করে আহনাফকে চুল আঁচড়িয়ে দিচ্ছিল। হঠাৎ আহনাফ চারুর কোমর জড়িয়ে ধরল আর চারু কেঁপে উঠল। চারুন বলছি, দেখুন না চুল আঁচড়াচ্ছি, অসভ্য কোথাকার। অসভ্যতা আমি দেখলে কি? তখনই নীলিমার উপস্থিতি ঘটে। নীলিমাকে দেখে চারু চুল আঁচড়ানো শুরু করে আর আহনাফ চারুর কোমর ছেড়ে দেয়। রোম্যান্সের সবসময় এই বেডি আয়সা হাজির হয় যত সব। আরে চারু, তুমি আহনাফের চুল আঁচড়িয়ে দিতে পারছো না? দাঁড়াও, আমি দিই। আমার কাছে চিরুনিটা দাও। চারু নীলিমার হাতে দেয়। যখনই নীলিমা আহনাফের মাথায় হাত দিতে যাবে তখনই শবনম ডাক দেয় নীলিমাকে। উফ! নীলিমা চলে যায় আর চারু আহনাফের ওয়ার্ড্রোবে হাত দিয়ে দেখে খুঁজতে খুঁজতে। তখনই কাপড়ের চিপা একটা লকেট পায়, যেটা সে অনেক আগে দেখেছে বলে মনে হচ্ছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। অনেক ভাবলো, তবু মনে করতে না পেরে আহনাফকে জিজ্ঞাসা করলো, আচ্ছা দেখেন তো এই লকেটটা কার? আমার মনে হচ্ছে আমি কোথায় এটা দেখেছি, কিন্তু কিছুই মনে করতে পারছি না। ও হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম যে আপনি দেখতে পারবেন না, সরি। তুমি কি এটা আমার ওয়ার্ড্রোব থেকে নিয়েছো? হ্যাঁ। এটা শুনতে আহনাফ ছু মেরে চারুর হাত থেকে লকেটটি নিয়ে নেয়। তুমি কেন এগুলো দেখতে গেলে? এটা কার এসব তুমি আগে জানতে হবে না? প্লিজ বলেন না এটা কার, প্লিজ। আহনাফ কিছু বলে না, না বলে চলে যায়। আর চারু অবাক হয়ে যায়। লকেটটি কার আর সে কোথায় দেখেছে? এসব ভাবতে ভাবতে তার মাথা ব্যথা চলে আসে। না, আর ভাবতে পারছি না। উফ! চারু আর কিছু না বলে চলে যায়। সবাই বাসা থেকে বের হয় বিমানবন্দরের উদ্দেশ্যে। সবাই পৌঁছে সব ঝামেলা শেষ করে সবাই প্লেনে ওঠে। চারু ঘুমিয়ে গেছে। আহনাফের কাঁধে মাথা রেখে, আর আহনাফও বসে আছে চুপটি করে। আহনাফ চারুর শান্তশিষ্ট ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আহনাফ আনমনে চারুর কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। কেউ খেয়াল না করলেও নীলিমা ঠিকই খেয়াল করেছে। নীলিমা সারা পথ দুজনের দিকে কড়া নজর দিয়ে রেখেছে। এই রোমাঞ্চকর দৃশ্য দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে নীলিমা। আর বেশি দেরি নয় চারু, তুমি মরতে দেখবে আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়। কক্সবাজার পৌঁছিয়ে মোট 3টা রুম নেওয়া হয়েছে। একটিতে চারু আহনাফ, অন্যটিতে মা শবনম, আর অন্য একটিতে নীলিমা একা। তারা পৌঁছাতেই প্রচুর বৃষ্টি হয়, থামার কোনো নাম নেই। তাই আজ আর ঘুরতে বের হওয়ার প্ল্যান করে না তারা। পরের দিন সবাই বের হওয়ার প্ল্যান করে। সবাই বিচে যাবে বলে সিদ্ধান্ত নেয়। খালি আহনাফ বাদে সবাই যাবে। আহনাফের যেতে ভালো লাগছে না, তাই সে যাবে না। সবাই আর জোর করে না। আচ্ছা, আমি একটু পরে যাব, তোমরা চলে যাও, আমি কাজ শেষ করে চলে আসব। আচ্ছা ঠিক আছে। সবাই বের হয়ে যায়। সবাই বিচে পৌঁছে অনেক ঘোরাঘুরি করলো সবাই। তারা ভুলেই যায় যে নীলিমা এখনও আসেনি।
শবনম ও মা ছবি তুলছিল আর অন্যদিকে চারু দৌড়াতে থাকে। চারু দেখে সে ওনাদের থেকে অনেকটা দূরে চলে এসেছে। এসবের তোয়াক্কা না করে সে বালি দিয়ে সেই বানাতে থাকে। হঠাৎ কেউ পেছন থেকে চারুর মুখ চেপে ধরে। চারু চিৎকার করে নিতে গেলে জ্ঞান হারিয়ে ফেলে। চোখ খুলতে নিজেকে অন্ধকার রুমে আবিষ্কার করে। চারু বুঝতে পারে তার হাত পা সব বাঁধা। সে সামনের দিকে তাকায়, দেখে নীলিমা কপালে হাত দিয়ে পায়ের ওপর পা রেখে বসে আছে আর হাতে একটি গান। নীলিমা, তুমি? হ্যাঁ আমি। কি চাও তুমি? কেন এমন করছো তুমি আমার সাথে? আমি আহনাফকে চাই। আহনাফকে? তুমি আমার পথের কাঁটা হয়ে আছো। তুমি আমার সবচেয়ে বড় শত্রু। আমি তোমাকে মেরে আহনাফের হব? ছি ছি নীলিমা, তুমি এত নিচু, লজ্জা করে না তোমার? খালি একবার এখান থেকে ছাড়া পাই আমি, দেখব তোমার কি হাল করি। তুমি এখান থেকে ছাড়া পাবে কিভাবে ভাবলে? এখনই তোমার মৃত্যু হবে। বাই বাই ফর এভার। গান সামনে এনে শয়তানি হাসি হেসে নীলিমা শুট করতে নিলে কেউ একজন এসে নীলিমার হাত ধরে ফেলে এবং গানটা মেরে হাত থেকে নিয়ে নেয়। সে আর কেউ না, চারুর পাস্টের একমাত্র ভিলেন রকি। রকি গানটা মেরে নিয়ে বলে, ওহ নীলিমা, তুমি মেরে ফেলবে ওকে। আমি যে ওকে ভালোবাসি। তুমি এক কাজ করো, চারুকে আমার হাতে তুলে দিয়ে আহনাফকে নিয়ে যাও। বেশ। কে আপনি? আমি রকি চারু। মানে 1 বছর আমাকে ভুলে গেলে? না, চিনি না আমি। নীলিমা প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে আহনাফের কাছে নিয়ে যাও প্লিজ। এই তো সুযোগ, এই ফাঁকে আহানের কাছে চারুকে নিয়ে গিয়ে ওর কাছে ভালো হওয়া যাবে। নীলিমা এদিকে আসো তো। দুজন আড়ালে গিয়ে কি যেন কানাকানি করে, দুজনে হাই ফাইভ করে, এরপর ফিরে আসে। এসে দেখে চারু অজ্ঞান হয়ে পড়ে আছে। আসলে চারু ভয়ে চিন্তায় অজ্ঞান হয়ে যায়। তারা দ্রুত হাসপাতালে নিয়ে যায় চারুকে। অন্যদিকে শবনমরা চারুকে আশেপাশে না পেয়ে খুঁজতে থাকে। অনেক খুঁজে খুঁজে কিন্তু কোথাও পায় না। আহনাফকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে চারু কি আহনাফের কাছে। আহনাফ না করে দেয়। তারা অনেক চিন্তায় পড়ে যায়। আহনাফকে কীভাবে বা বলবে যে চারুকে খুঁজে পাচ্ছে না। শেষমেশ নীলিমাকে ফোন দেয়। নীলিমা বানিয়ে বানিয়ে বলে যে সে এদিকে আসছিল আর হঠাৎ দেখে চারু অজ্ঞান হয়ে পড়ে আছে। হয়তো কড়া রোদের জন্য এমন হয়েছে। হাসপাতালে আছেও। হাসপাতালের নাম বলে নীলিমা। শবনম যায় সেখানে দ্রুত। উনি তো আগে একবার মাথায় আঘাত পেয়েছেন, এখন আবার বড়সড় কিছু হতে পারে। সাবধানে রাখবেন ওনাকে, ওকে? শবনম ও মাকে নীলিমা একটু রুম থেকে বের হতে বলে। ওনারা বের হতে নীলিমা দৌড়ে চারুর কাছে যায়। চারু প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারছি এখন তুমি আহনাফের জন্য বেস্ট। প্লিজ ক্ষমা করে দাও। মানুষ মাত্রই ভুল, আমিও একটি ভুল করেছি, ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা করে দিয়েছ? হ্যাঁ। নীলিমা এসে চারুকে জড়িয়ে ধরে। চারু অবাক হয়ে যায়, তবু বিশ্বাস করে। হসপিটাল থেকে চারুকে হোটেলে আনা হলো। চারু সুস্থই প্রায়। আহনাফ এতক্ষণে জেনেই গেছে প্রায়। এরপর তো চারুর অনেকে বকেছে যে কোনো সাবধানে ছিল না, একা একা গেল কেন, এই সেই। নীলিমা তার সাথে যা যা করেছে এই ব্যাপারে কাউকে চারু কিছু বলল না এবং মাথা থেকে সেই ব্যাপারটা ঝেড়ে ফেলল। রাতে আহনাফ ও চারু শুয়ে আছে, পাশাপাশি কারোর চোখে ঘুম নেই। 2 দিন পর চারুর জন্মদিন। চারুকে কি সারপ্রাইজ দিবে সেটা ভাবছে আহনাফ। তখনই নীরবতা ভেঙে চারু বলে, এই বাইরে যাবেন? না না, আমি যাব, আমাকে নিয়ে চলেন। না আমি যাব, আমি জানি না। চারু এমনিতেই তোমার শরীর খারাপ, এখন বাইরে যাওয়ার দরকার নেই, চুপচাপ ঘুমিয়ে পড়ো। না আমি যাব। অবশেষে চারুর জেদের ঠেলায় আহনাফ চারুকে নিয়ে গেল। চারু অবশ্য আহনাফকে ধরে ধরে নিয়ে গেছে। দুজন একটি দোলনায় বসে আছে। হঠাৎ চারু আহনাফের বুকে নিজের মাথা রাখল। আহনাফ কিছু বলল না, সে শুধু চারুর হাত বুলিয়ে দিতে লাগলো। তখনই আহনাফ চারুকে বলল, ভালোবাসো কাউকে? কাকে? আপনাকে বলতে যাব কেন? হ্যাঁ আচ্ছা, আপনি কি কাউকে ভালোবাসেন? হ্যাঁ। ও। এরপর দুজন গল্প করলো, কিছুক্ষণ হাঁটলো, তারপর রুমে চলে গেল। আহনাফ ভাবে কক্সবাজারে চারুর জন্মদিন সেলিব্রেট করবে এবং সে সব প্ল্যান করে রাখে। চারুকে কিছুই জানে না, সে চারুকে অনেক বড় একটা সারপ্রাইজ দেবে। এভাবে 2 দিন চলে যায়। দেখতে দেখতে সেদিন চলে আসে। এতদিন নীলিমা চারুর সাথে অনেক ভালো আচরণ করে, একদম নিজের আপন বোনের মতো। চারুও মনে করে হয়তো ভালো হয়ে গেছে নীলিমা। এইভাবে 2 দিন চলে যায়। দেখতে দেখতে সেদিন চলে আসে। এতদিন নীলিমা চারুর সাথে অনেক ভালো আচরণ করে। রাত 12টায় সবাই সব আয়োজন করে ফেলে চারুর বার্থডের। এখন 12টা বাজার অপেক্ষায়। শবনম চোখ বেঁধে চারুকে নিয়ে আসে। 12টা বাজতেই চারুর চোখ খুলে দেয় শবনম। সে সামনে তাকিয়ে দেখে আহনাফ, নীলিমা, মা আছেন দাঁড়িয়ে।
আর চারিদিকে বেলুন আর বেলুন, আর টেবিলে একটি বড় চকলেট কেক রাখা। সবাই চিৎকার করে বলল, হ্যাপি বার্থডে টু ইউ চারু। চারু অবাক হয়ে মুখে হাত দিয়ে কান্না করে দেয়। এরপর চারু সবাইকে জড়িয়ে ধরে, সবাই মিলে কেক কাটে। চারু সবাইকে খাওয়ায়, সবাই তাকে শুভকামনা করে। ফোন করে ওরু মামা মামি চারুকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। চারুর আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। সবাই চারুকে ছোটোখাটো গিফট দেয়। নীলিমা চারুকে একটি বড় সুন্দর ডল উপহার দেয়। শবনম চারুকে অনেকগুলো চকলেট দেয়। মা দেন একটি অত্যাধুনিক সুন্দর শাড়ি এবং কয়েকটি ড্রেস। আনাফ কিছু দিচ্ছে না দেখে শবনম বলে, কিরে ভাইয়া, তুই আপুকে কিছু দিবি না? দিব, কিন্তু এই জন্য চারুকে আমার সাথে যেতে হবে। আচ্ছা, আমি আসছি। আনাফ ও চারু হেঁটে সামনের দিকে যায়। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চারু সামনের দিকে তাকিয়ে দেখে বিচের মধ্যখানে স্টেজের মতো করে বানানো হয়েছে, আর চারিদিকে ক্যান্ডেল আর ক্যান্ডেল। বালির মাঝে ব্ল্যাঙ্কেট রাখা হয়েছে, আর চারিদিকে বালিশ রয়েছে, আর সামনে লেখা হ্যাপি বার্থডে টু ইউ চারু। চারু হা হয়ে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না ওর। এগুলো আমার জন্য? হ্যাঁ। তোমার পছন্দ হয়নি? খুব পছন্দ হয়েছে, অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। দুজন সামনের দিকে আগাতে থাকে। মধ্যখানে ব্ল্যাঙ্কেট দিয়ে যে স্টেজটি বানানো হয়েছে সেখানে গিয়ে দাঁড়ায় দুজন। একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে দুজন, কোনো দূরত্ব নেই। হঠাৎ আনাফ হাঁটু গেড়ে বসে একটা রিং হাতে নিয়ে বলল, আই লাভ ইউ চারু, আই লাভ ইউ সো মাচ। আপনি কেন? অবশ্যই আপনি, মানে এটা তো আমার করার কথা ছিল। আমার প্ল্যান ছিল আমার জন্মদিন আপনাকে আমি ভালোবাসি কথাটি বলবো। না, এবার তো আমার পালা। কি, ভালোবাসো না? না না, অবশ্যই ভালোবাসি, ভালোবাসবো না কেন? ও। আনাফ চারুর হাতে রিং পরিয়ে দেয় আর চারুর মুখে হাত দিয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ, আই এম সো হ্যাপি। এরপর আনাফ চারুর একদম কাছে চলে আসে। চোখ বন্ধ করে চারু। আনাফ ফুট করে চারুর ঠোঁটে কিস করে বসে। চারু আরও শক্ত করে চোখ বন্ধ করে ফেলে। আনাফ চারুর কোমর জড়িয়ে ধরে, চারুকে কিস করতে থাকে। এরপর দুজনে সবার কাছে যায়। আনাফকে চারুর হাত ধরে থাকতে দেখে তো নীলিমা জ্বলে ওঠে। সে চুপচাপ সব সহ্য করে। সব সত্য জানিয়ে দিব আমি চারুকে। দেখো নিব চারু কীভাবে ভালোবাসে তোমাকে আনাফ। এভাবে কক্সবাজারের দিনগুলো কেটে যায়। সবাই ঢাকায় ফিরে যায়। চারু আনাফের ভালোবাসা আরও গভীর হতে থাকে। মান অভিমান ঝগড়াঝাঁটি ভালোবাসা খুনসুটির মধ্য দিয়ে 1 মাস কেটে যায়। 1 মাস পর, ওই শোনেন না। বলো, কি করেন? কিছু করছি না, তবে এখন তোমার সাথে দুষ্টুমি করব। এই মোটেও না, আমি গেলাম। আনাফ আর কিছু না বলে হাসতে থাকে, আর চারু রান্নাঘরে চলে যায়। চারু রান্না করছিল, সেখানে আনাফ গেল, গিয়ে পেছন থেকে চারুকে জড়িয়ে ধরে। কে 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 কে? উফ, আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, আপনি উঠে আসতে গেলেন কেন? আমাকে বলতেন, আমি নিয়ে আসতাম। যদি পড়ে যেতেন? পড়তাম না পাখি, তুমি আছো না। ঢং। আনাফ চারুর কাঁধে মুখ গুজে দেয়। চারু বলে, আচ্ছা, আপনি না দেখে এগুলো কীভাবে পারেন? আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয়, জানি না। আনাফ চারুর ঘাড়ে কিস করতে থাকে। চারুর কোমর পর্যন্ত লম্বা চুল ছেড়ে দেয়। চারুর চুলে নাক ডুবিয়ে দেয় আনাফ। আর চারু তো অস্বস্তি ফিল করছে। ছাড়ুন বলছি, দেখছেন না রান্না করছি। মা শব্দম হঠাৎ যদি এসে পড়ে তখন কী হবে ভেবেছেন? কেউ আসবে না। হ্যাঁ, আপনাকে বলেছে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, ওকে? আচ্ছা, কখনো কি তুমি আমাকে ভুল বুঝে ছেড়ে চলে যাবে চারু? না, কখনোই না। তবে আমি জানি আপনি এমন কিছু করবেন না যাতে আমি আপনাকে ঘৃণা করি। আমি যে এমন কিছু করে ফেলেছি চারু। হঠাৎ শব্দম আসে সেখানে। শবনমকে দেখে আহনাফ চারুকে ছেড়ে দেয় এবং দূরে সরে দাঁড়ায়। কি, কিচেনে রোম্যান্স হচ্ছে? চোখ টিপতে বলে, এই পাকিনি, কই থেকে শিখছি সেগুলো? সবাই মিলে গল্প করে কিছুক্ষণ। এরপর আহনাফ নিজের রুমে চলে যায়। হঠাৎ বাসার কলিং বেল বাজে। চারু গিয়ে দরজা খুলে দেয়। দেখে নীলিমা এসছে। নীলিমা চারুকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে। দুজনে কিছুক্ষণ গল্প করে। চারু, আমি তোমাকে অতি জরুরি কিছু কথা বলতে এসেছি, যা তুমি জানো না এবং তোমাকে জানতেই হবে। বলো দেখি, তোমার জরুরি কথা কি? নীলিমা যা বলল তা শুনে চারু ধপ করে মাটিতে বসে পড়ল। সে অঝরে কাঁদতে লাগলো। এরপর চোখের পানি মুছে শবনমের কাছে যায়। তাদের সাথে কথা বলতে গিয়ে তাদের সাথে কথা বলে সে আনাফের রুমে যায়। আর চারুর পিছু পিছু শবনম, মা, জানুনারা অনেক ভয় আছেন। রুমে যেতে আনাফ চারুকে বলে, চারু, আমাকে ধরে নিয়ে একটু বারান্দায় দিয়ে আসো তো। আমি সব জেনে গেছি। আপনার খেলখত মাহান চৌধুরী।
মানে কি বলছো চারু? কিছু বুঝতে পারছি না। অনেক নাটক হয়েছে, আর না, আপনার সিনেমায় অংশগ্রহণ করা উচিত। আপনার সব কিছু আমি জেনে গেছি। চারু, কেন করলেন এমন? কেন? এই নাটকের মানে কি? আমার পুরো কথাটা শোনো চারু, আমি কিছু শুনতে চাই না। বলে চারু রুমে গিয়ে জুতা পরে হ্যান্ডব্যাগ নিয়ে বাইরে চলে যায়। সে সিদ্ধান্ত নেয় এখানে আর থাকবে না। সে বের হয়ে আসে বাসা থেকে। শব্দ আটকাতে গেলে হাত দিয়ে মানা করে দেয় চারু। কান্না করতে করতে বের হয়ে যায়। সে জানে না এখন কোথায় যাবে, তবে বাসার সীমানা এখনো পেরোয়নি। ফ্ল্যাশব্যাক। চারু, আমি যে কথাটি বলবো সেটা হয়তো তুমি বিশ্বাস করবে না, তবে এটা সত্য। আমি তোমার সব প্রমাণ দেব। আচ্ছা বলো, তুমি কি জানো আহনাফ চোখে দেখে? ও তোমার সামনে অভিনয় করছে। এমনকি ওর নাম আহান। আহনাফ ওর নাম নয়। সব অভিনয়, সব মিথ্যা। তোমার প্রতি ভালোবাসাটাও মিথ্যা। না, আমি বিশ্বাস করি না। আহনাফ কখনো এমন করতে পারে না। জানতাম বিশ্বাস করবে না। মনে নেই সেদিন আন্টি আহান বললেন, তারপর দেখো, এই ভিডিওটি দেখো। আর হ্যাঁ, তুমি ছাদের স্টোর রুমে যাবে, সেখানে গেলে সব বুঝতে পারবে। এবং ওখানে একটি ডায়েরি আছে, ওটা পড়লে সব বুঝতে পারবে। নীলিমা একটা ভিডিও দেখায় যেখানে আহনাফ নীলিমার সাথে হেসে হেসে হেঁটে আসছে। দেখে বোঝা যাচ্ছে যে দেখতে পাচ্ছি। চারু এটা দেখে কান্না করে দেয়। সে নীলিমাকে কিছু না বলে শবনমদের কাছে যায়। মা, আহনাফ দেখতে পায়, তাই না? কি বলো? আর লুকাতে হবে না মা, আমি সব জেনে গেছি। কেন করেছিলেন আমার সাথে এমন? মিথ্যা দিয়ে একটা সম্পর্ক করতে চেয়েছিলেন কেন? স্বপ্ন কি বলছিল আমার, বলো। ওনার নাম আহনাফ, তাই না? আমি চলে যাচ্ছি, ভালো থাকবেন। মা মা বলল, চারু শোনো। আপু প্লিজ যেও না, আপু না জেনে এরকম ভুল করো না, সব শুনে যাও আপু। চারু চলে যায়। এরপর আহনাফের সাথে কি হলো উপরে তো দেখলেন। বর্তমানে আহনাফ মাটিতে বসে কান্না করছে বাচ্চাদের মতো করে। চারু, তুমি আমাকে ভুল বুঝে চলে গেলে। কেন পুরোটা না শুনে চলে গেলে? তোমার জন্যই তো আমি এসব করেছি। আমার কিছু করার ছিল না। যা হওয়ার হয়ে গেছে। যখন সব জানতে পারবে তখন এমনি ফিরে আসবে। অন্যদিকে চারু, আমি এখন কই যাব? বাড়িতে তো যাওয়া সম্ভব না। তার চেয়ে যে ওনাদেরকে বলি আমি বাড়িতে পৌঁছে দিতে আমাকে। চারু আর কিছু না বলে বাসার দিকে যায়। সে আহনাফের কাছে যায়। আমি জানতাম চারু তুমি আসবে। তুমি বসো, আমি সব বলছি তোমাকে। চারুকে ধরতে গেলে চারু এক পা পিছিয়ে গিয়ে বলে, ডোন্ট টাচ মি। আমাকে আজই এই মুহূর্তে বাড়িতে দিয়ে আসবেন। অ্যান্ড আই নিড ডিভোর্স। আমি মুক্তি চাই। মিথ্যা দিয়ে একটা সম্পর্ক টিকে রাখা যায় না। চারু, আপনি দিবেন না পৌঁছে? বেশ, আমি একাই বের হচ্ছি। ওকে, তুমি যখন চাচ্ছ আমি নিয়ে যাব, চলো। আর হ্যাঁ, চিন্তা করো না, ডিভোর্স দিয়ে দেব। চারুর হঠাৎ মনে পড়ে নীলিমা তাকে ডায়েরির কথা বলেছিল। হয়তো সেই ডায়েরিতে কোনো না কোনো রহস্য থাকবে। তাই সে দৌড়ে চাবি নিয়ে ছাদে গিয়ে ডায়েরিটা নিয়ে আসে। এরপর ব্যাগে ঢুকিয়ে নেয়। আহনাফ চারুকে পৌঁছে দেয় চারুর বাড়িতে। গাড়িতে দুজন একটাও কথা বলেনি। আহনাফ নিজেকে শান্ত রাখলেও ভেতরে ভেতরে কষ্টের স্রোত বইছে। আহনাফ গাড়িতেই থাকে, ভেতরে যায় না। যাওয়ার সময় চারু একবার পেছনে ফিরে তাকায়নি। আহনাফও গাড়ি নিয়ে বাসায় ফিরে যায়। চারু না জানিয়ে না বলে হঠাৎ করে চলে আসছে দেখে সবাই ওকে অনেক কিছু জিজ্ঞাসা করে। সবার একটাই কথা, আহনাফ চলে গেল কেন? বাসার ভেতর আসলো না কেন? চারু কিছুই বলেনি। প্রশ্নগুলোকে এড়িয়ে নিজের রুমে চলে যায় সে। অন্যদিকে আহনাফ কান্না করতে করতে ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছিল। চোখে ঝাপসা দেখছিল। হঠাৎ সে অ্যাক্সিডেন্ট করে। কেউ একজন হাসপাতালে ভর্তি করে। ওর মাকে ফোন করে। ওনারা দ্রুত হাসপাতালে যান। যদিও বেশি কিছু হয়নি, একটু আধটু আঘাত পেয়েছে। শবনম চারুকে ফোন করে জানায় অ্যাক্সিডেন্ট করেছে আহনাফ। চারু এটা মাথায় নেয়নি। সে ও আচ্ছা বলে ফোন রেখে দেয়। কোনো দয়া মায়া দেখায় না সে। অন্যদিকে আহনাফ চারুর অপেক্ষা করে যে ওকে অসুস্থ শুনে আসবে, কিন্তু চারু তো আসে না। আর দুই দিকে দুজনেই কান্না করছে। চারুর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যাকে ভালোবাসলো সেই অভিনয় করলো, মিথ্যা বলল। আহনাফ ও চারু দুজনে আগের স্পেশাল মুহূর্তগুলো মনে করতে থাকে। 2 দিন পর চারুর সেই ডায়েরির কথা মনে পড়ে। সেভাবে ডায়েরিটা পড়বে, তাই ব্যাগ থেকে ডায়েরিটা বের করে। ডায়েরিটা পড়তে নিলে কলিং বেল বাজে। দরজা খুলে দেখে চারু আহনাফ ডিভোর্স পেপার পাঠিয়েছে। মন শক্ত করে ডিভোর্স পেপার সাইন করতে যাবে তখনই মনে হয় ওর ডায়েরিটা পড়ে নেয়। সে ডায়েরিটা খুলে প্রথম পাতায় লেখা, আমার চারু। এর পরের মাথায় আহনাফের সাথে কয়েকটি ছবি, যেগুলো চারুর মতো কখনোই তারা তোলেনি। চারু অবাক হয়ে যায়। এরপর আরও অনেক কিছু লেখা। একদম শেষ পাতায় লেখা,
আমি জানি চারু, যখন তুমি ডায়েরিটা পাবে তখন আমি তোমার থেকে অনেক দূরে, যেখান থেকে চাইলেও ফিরে আসা সম্ভব না। আমি আহানের কাছে রেখে গেলাম তোমাকে। আহনাফ তোমাকে ভালো রাখবে, এই মোটো কান্না করবে না। আহানের মাঝে তুমি আমাকে খুঁজে পাবে। ভালো থেকো। সব চারু পড়ে এবং কান্না করে দেয়। সে মাটিতে বসে পড়ে। আহনাফ, আমার সব মনে পড়ে গেছে। আহনাফ কখনই মরতে পারে না, সব মিথ্যা। আহনাফের ক্যান্সার হয়নি, সব মিথ্যা, আমি প্রমাণ করব। 1 বছর আগে রিমঝিম এক বৃষ্টির দিনে দেখা হয় আহনাফের চারুর সাথে। প্রথম দেখায় চারুকে ভালোবেসে ফেলে আহনাফ। এরপর কথা হয়, মারামারি, ঝগড়া, তারপর প্রেম শুরু হয় দুজনের। আহনাফরা ছিল 2 ভাই, একজন আহান, একজন আহনাফ। আহনাফ সবার বড়। আহনাফ ও আহান যমজ ভাই। আহনাফ চোখে দেখত না, সেই আহনাফকেই ভালোবেসেছিল চারু। এতদিন আহনাফ নামে এবং অন্ধ হয়ে এসে যে অভিনয় করেছিল সে হচ্ছে আহান। পরিবারের সবাই আহনাফ ও চারুর সম্পর্কে জানত। তাদের মধ্যে রকি নামের ছেলেটি চারুকে ভালোবাসত। তাদের প্রেম দেখে সে সিদ্ধান্ত নেয় আহনাফকে মেরে ফেলবে, কিন্তু কিভাবে? ভাবতে ভাবতে সে ষড়যন্ত্র করে, খুবই জটিলভাবে। আহনাফের একটা সমস্যা ছিল মাথায়, সেজন্য সে প্রতি মাসে ডক্টরের কাছে যেত। সেবারও গিয়েছিল, আর রকি ডক্টরকে টাকা দেখিয়ে ফেক রিপোর্ট বানিয়ে বলে যে ব্রেন ক্যান্সার হয়েছে। আহনাফ এসব শুনে কান্না করে দেয়। সে সবাইকে জানায় শুধু চারু বাদে, কারণ চারু এসব শুনলে কাঁদতে কাঁদতে মরে যাবে। সবাইকে নিষেধ করে যাতে চারুকে না জানায়। এভাবে ইঞ্জেকশন মেরে আহনাফকে অসুস্থ করে রাখে ডক্টর। কয়েক মাস পর বিষাক্ত ইঞ্জেকশন মেরে আহনাফকে মেরে ফেলে তারা, আর জানিয়ে দেয় ক্যান্সারে মারা যায়। সবাই কান্নাই ভেঙে পড়ে, আর সবাই জানতো এমনটাই হবে। আহনাফের মৃত্যুর পর চারুকে জানানো হয়। চারু শুনে কান্না করতে করতে অনেকবার বেহুশ হয়ে শেষমেশ কেউ আটকাতে পারিনি চারুকে। চারু দ্রুত আহনাফদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়, আর যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে। মাথায় বড়সড় আঘাত পায়, ফলে আগে সব স্মৃতি হারিয়ে ফেলে। অতীতের কিছুই মনে ছিল না তার। 1 মাস পর সুস্থ হয় চারু, তখন এইসব কিছুই মনে নেই তার। নতুন করে সব শুরু করে চারু। মৃত্যুর আগে আহনাফ আহানের হাত ধরে বলে যে সে যেন চারুকে বিয়ে করে, চারুকে ভালোবাসে, চারু কষ্ট না দেয়। চারু যেন আহানের মাঝে আহনাফকে খুঁজে পায়। সে তার নামটাই যেন ব্যবহার করে এবং অন্ধ হওয়ার অভিনয় করে। প্রথমে আহান মানা করলেও আহানের শেষ ইচ্ছা ভেবে সবকিছু ভুলে রাজি হয়। চারুকে আহনাফ কখনোই বলেনি যে ওর ভাই যমজ। চারু শুধু এটা জানতো যে আহনাফের ভাই আছে এবং একটি বোন। যমজ কিনা সেটা জানতো না। আহনাফের মৃত্যুর পর পুরো পরিবার স্তব্ধ হয়েছিল। তারা কিছুতেই মানতে পারছিল না। প্রায় 2 মাস লাগে সবকিছু স্বাভাবিক হতে। আহান সন্দেহ করেছিল রকিকে, কিন্তু পরে সবকিছু ভুলে যায়। চারুর সাথে যার বিয়ে হয়েছে সে হচ্ছে আহান। বর্তমানে আহান সন্দেহ করেছিল রকিকে, কিন্তু পরে সবকিছু ভুলে যায়। চারুর সাথে যার বিয়ে হয়েছে সে হচ্ছে আহান। বর্তমানে চারু ডায়েরি হাতে নিয়ে বসে আছে, ভেবেই পাচ্ছে না কি করবে। কিছুক্ষণ পর সে শবনমকে একটা ফোন দিল। হ্যালো শবনম, আপু কি খবর? না, এই তো চাচ্ছ। আচ্ছা, তোমার 3 ভাই 3 বোন না? হ্যাঁ, আমার সব মনে পড়ে গেছে শবনম। এখন বলো আহনাফের কি হয়েছিল? আমার বিশ্বাসই হচ্ছে না ক্যান্সার হয়েছে। আমি জানি এটা ষড়যন্ত্র। তোমার সব মনে পড়ে গেছে? ওয়াও, আমি ভাইয়াকে বলে আসি। না না, ওনাকে বলা দরকার নেই। আমি তোমাকে যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। আচ্ছা, হ্যাঁ, ক্যান্সার হয়ে মারা যায় ভাইয়া 2 বছর আগে, কিন্তু আমার মনে হচ্ছে ক্যান্সার হয়নি। কিভাবে সম্ভব? ডক্টরই তো বলল। হসপিটাল নাম বলো আমাকে, আর ডক্টরের নাম বলো। ওকে, আমি এখন আসছি, পরে কথা হবে। চারু শবনমের সাথে কথা বলে ফোন রেখে দেয়। আহনাফকে খুন করা হয়েছে, আমি 100% শিওর। আমি ছাড়বো না একজনকেও যারা এই কাজ করেছে। চারু আহানকে ফোন দেয়। আহান তখন রুমে চারুর ছবি দেখছিল। চারু ফোন পেয়ে ধরবে কিনা ভাবতে ভাবতে কেটে যায়। চারু আবার দেয়। এবার আহান ধরে। হ্যালো, শুনছেন? বলো। ডিভোর্স পেপার পেয়েছ? পেয়েছি। সাইন করেছ? না। কেন? যে জন্য ফোন দিয়েছিলাম আমাকে নিতে আসবেন। অবাক হয়ে যায়। 2 দিন আগেই না আসতে চাইলা, এখন আবার চলে আসবে কেন? কাজ আছে আমার, বেশি কথা বলবেন না। আচ্ছা, বিকালে নিতে আসবো, রেডি থেকো। আচ্ছা। চারু বিকালে রেডি হয়ে আহনাফের জন্য অপেক্ষা করতে থাকে। আহান আসলে আহানের সাথে 2-1টা কথা বলে দুজন বের হয়ে যায় আহানদের বাসার উদ্দেশ্যে। আমাকে প্রথমে কি সব কিছু জানালে কি হতো? কিসের কথা বলছো তুমি? আহনাফের কথা, আপনার অভিনয়, সব কিছু। তোমার মনে পড়ে গেছে সব কিছু? হ্যাঁ। আর বেশি কিছু না বলে দুজন
আহানও কিছু জিজ্ঞাসা করতে যায় না। দুজন বাসায় পৌঁছালে শব্দ মিশে চারুকে জড়িয়ে ধরে। মা অনেক খুশি হন চারু আসায় এবং চারুর সবকিছু মনে পড়ায় চারু রুমে চলে যায়। গিয়ে দেখে আহান শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছে। সে আস্তে করে ডিভোর্স পেপারটা টেবিলে রেখে দেয়। এরপর ফ্রেশ হয়ে আসে। আপনার সাথে কিছু কথা ছিল। বলো। আনাফের কি সত্যি ক্যান্সার হয়েছিল? হ্যাঁ, ডক্টরই তো বলল, কিন্তু আমি জানি এটা মিথ্যা কথা। কেউ ষড়যন্ত্র করেছে মনে হচ্ছে আমার। বলো কি? আমি হসপিটালে যাব এবং ডক্টরের সাথে কথা বলবো। আমিও যাব তোমার সাথে। তবে কেউ যদি এমন করে থাকে তাহলে তো সত্যিটা বলবে না, দেখা যাবে। বিকালে দুজন হসপিটালে যায়, যেখানে আনাফের রোগ ধরা পড়েছিল। যে ডক্টর ট্রিটমেন্ট করেছিল সেই ডক্টরকে খুঁজতে থাকে ওরা। খোঁজ নিয়ে দেখে এখানে নেই উনি, শিফট হয়েছেন। ওনার বাড়ির ঠিকানা নিয়ে ওখানে চলে যায়। বাড়িতে ঢুকে নক করে। উনি দরজা খুললে ওদেরকে বসতে বললেন। এরপর ওরা পরিচয় দেয়। উনি অভিনয় করে বললেন, হ্যাঁ, ছেলেটা মারা গেছে, অনেক কষ্ট পেয়েছি আমি। ক্যান্সার বড়ই মারাত্মক রোগ, সবাইকে মেরে ফেলে। এই রোগ যেন আমার শত্রুরও না হয়। আহানের মাথা গরম হয়ে যায় এমন কথা শুনে। সে উঠে গিয়ে লোকটির শার্টের কলার ধরে বলে, খুব অভিনয় হচ্ছে না? আমার ভাইকে খুন করেছ তোমরা? সব সত্য বলো। আর কে কে জড়িত ছিল এসবের সাথে সব বলো, নাহলে পুলিশের কাছে নিয়ে দিব। শান্ত হন, কি বলছেন এসব? খুন হবেন কেন উনি? ওনার তো ক্যান্সার হয়েছিল। মিথ্যা সব, সব সত্যি বলে দেখুনি, নাহলে ভালো হবে না বলে দিলাম। দেখুন, আপনারা ভুল বুঝছেন, কোথাও একটা ভুল হচ্ছে আপনাদের। আহান রেকি ডক্টরের নাকে এক ঘুষি মারে। এতে নাক থেকে গলগলিয়ে রক্ত বের হতে থাকে। তবুও কিচ্ছু স্বীকার করছে না। আহান পেটে একটা ঘুষি দেয়। ডক্টরটি ব্যথায় কুকিয়ে ওঠে। একটু মার খেয়ে নাজেহাল অবস্থা ওনার। এরপর উনি কোকাতে কোকাতে বলেন, আমি সব বলছি, সব বলছি। এই তো লাইন এসছো, তাড়াতাড়ি বলো। উনি সব কিছু বলতে শুরু করেন। কিভাবে ওরা মেরেছিল সব বলল। রকির কথা বলল। সব শুনে রাগে আহানের চোখ লাল হয়ে যায়। অপরাধ যখন করেছ শাস্তি তো পেতেই হবে। তবে ওই রকিকে আমি নিজ হাতে মারব। ডক্টর ভুলে গেছে আমার, ক্ষমা করে দাও আহান। একজন মানুষকে খুন করেছ আর বলছো ক্ষমা করে দিতে? ডক্টর নিচে তাকিয়ে আছে। আহান পুলিশকে ফোন দিয়ে সবকিছু জানায়। পুলিশ ডক্টরকে 4 বছর সাজা দেয়। আর পুলিশ রকিকে খুঁজতে থাকে। আহানও চারিদিকে মানুষ লাগিয়ে রকিকে খুঁজতে। এরপর চারু আহান বাসায় চলে যায়। মাও শবনমকে সবকিছু বলে। এসব শুনে দুজনেই কান্না করে দেয়। আস্তে আস্তে দুজনেই শান্ত হন। অন্যদিকে চারু আহান রুমে বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। চারু কি সিদ্ধান্ত নিলে? কোন ব্যাপারে? ডিভোর্সের ব্যাপারে। সাইন কি করতে হবে? এই বলে চারু চলে যায়। আহান কথাটির কিছুই বোঝে না। কিছুদিন পর রকিকে খুঁজে পায় পুলিশ। আহান নিজেও মারতে চায়, কিন্তু পুলিশ দেয় না। পুলিশ বলে শাস্তি দেবে ওরা, তাই আহান আর কিছু বলে না। রকির শাস্তি 5 বছর কারাদণ্ড। আহান ভেবেছিল নিজ হাতে ওকে মারবে, কিন্তু পুলিশের জন্য তা পারিনি। এভাবে কয়েকদিন চলে যায়। দুজন বেশি কথা বলে না, আলাদা দূরে দূরে থাকে। একদিন আহানের মা চারুকে আর আহানকে ডেকে বললেন, তোমাদের বিয়ে তো ভালো করে আনুষ্ঠানিকভাবে দেয়া হয়নি, তাই আমি ভাবছি কি সবাইকে ইনভাইট করে তোদের বিয়েটা আবার দিব, কি বলিস? এ কথা শুনতে চারু আহান দুজনের দিকে তাকায়। এরপর আহান বলে, মা তুমি যা ভালো বুঝো তা করো। আচ্ছা। চারু আহান দুজনের রুমে চলে যায়। রুমে গিয়ে, ডিভোর্স পেপারে কি হবে? আবার কি হওয়া, যা হয় না চারু। সত্যি। হঠাৎ চারু আহানকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি আপনাকে আহান। আহান বলল, আমি অনেক ভালোবাসি তোমাকে চারু। এরপর চারু নিজেকে আহানের কাছ থেকে ছাড়িয়ে নিল। কি হলো, পালাচ্ছ কেন? পালালাম কই, যা আবার সব হবে, বিয়ে হোক তবে। আচ্ছা, দেখা যাবে। চারু দৌড়ে গিয়ে ডিভোর্স পেপারটি নিয়ে আসে। এনে আহানের সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। আহান হেসে দেয় চারুর কাণ্ডে। সে গিয়ে চারুর কাঁধে মুখ গুজে দিয়ে বলে, ভালো যখন বাসতেই তাহলে ডিভোর্স কেন চেয়েছিলে চারু পাখি? আমি চাইলাম আর আপনি দিয়ে দিলেন। আমি তোর আগে অভিমানে দিয়েছি বলে চারুকে নিজের সাথে চেপে ধরে। নিজের ঠোঁট চারুর ঠোঁটের দিকে আগাতে থাকে। আহানের মুখ আলতো আলতো করে হাত ধরে বলে, বলেছিলাম না বাসর রাতে বিয়ে হয়ে গেছে তো, তবুও আজ চারু আর আহানের বিয়ে। চারিদিকে শুধু হইচই, সবাই মিলে নাচ গান করছে, হৈ হুল্লোড় চলছে। সব আত্মীয় স্বজন এসেছেন। অনেক বড় করে আয়োজন করা হয়েছে। চারু আর আহান দুজনে অনেক খুশি। হ্যাঁ, চারু আহনাফকে ভুলতে পেরেছে। আহনাফ ছিল ওর অতীত আর আহান এখন ওর বর্তমান। তাই ও এখন আহানকে নিয়েই ভাববে। চারুকে আজ অনেক সুন্দর লাগছে। বসে যে স্টেজে বসে আছে আর আহান এক দৃষ্টিতে চারুর দিকে চেয়ে আছে। হঠাৎ দরজা খোলার শব্দ শুনে চারু সামনের দিকে তাকায়।
দেখে বড় বেশে আহান রুমে ঢুকছে। চারু গিয়ে আহানের পা ধরে সালাম করে। আহান ওকে তুলে নেয় বুকে, ওর কপালে চুমু খায়, এরপর ওকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যায়। ভালোবাসার সমুদ্রে দুজন ডুব দেয়। আহান তার ভালোবাসায় চারিদিকে চারুকে পরিপূর্ণ করবে আজ 5 বছর পর। আম্মু, লুপ আমাকে মেরেছে অনেক, এদিকে আসো। রূপ বলল, হ্যাঁ আন্টি বলো, তুমি নাকি আয়নকে মেরেছ? না, আমাকে প্রথম মেরেছে, এরপর আমি ওকে মেরেছি। ও আমাকে আগে মেরেছে। দূর থেকে শবনম আর আহান এসব দেখছে আর হাসছে। শবনমের বিয়ে হয় আবিরের সাথে। রূপ হচ্ছে আবির ও শবনমের মেয়ে, আর আয়ান হচ্ছে আহান ও রূপের চারুর ছেলে। রূপ ও আয়ান সারাক্ষণ ঝগড়া মারামারি করতে থাকে, সাপে নেউলের সম্পর্কে দুজনের। আয়ান আহানের কার্বন কপি, একদম বাপের মতো আচরণ, আচার-আচরণ সব কিছু। বাপ ছেলে মিলে তো মাকে পচায়। চারু এখন অনেক সুখী, স্বামী সন্তান নিয়ে অনেক ভালো আছে, নিজের অতীত ভুলতে পেরেছে। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।